ফুচকা এবং প্রেমের লসাগু। থিম প্রেম, ফুচকা, অঙ্ক এবং প্রেম। দাবি করে বলতে পারি এই গল্পটা আপনাকে প্রেমে পড়তে শেখাবে। স্যার ফুচকা খাওয়ান, ফুচকা খাওয়ান, একযোগে চিল্লে উঠল ব্যাচের সবাই। টিচার্স ডে আজ। রঙিন কাগজের শিকলি বানিয়ে সাদা গোলাপি বেলুন ঝুলিয়ে ঘর সাজানো হয়েছে, গিফট খোলা হয়েছে। এবার কি খাওয়া দাওয়া হতে পারে সেই নিয়ে গম্ভীর আলোচনা চলছে অনেকক্ষণ ধরে। আজ আর পড়াশোনা হবে না। চুপ করে বসে আছে সুনিতা, মিটি হেসে শুনছে সবার কথা। পার্থ স্যার তাকে জিজ্ঞেস করলো, কিরে সুনিতা, তুই কি বলিস? সুনিতা ইতস্তত করে বলল, স্যার আইসক্রিম হলে মন্দ হয় না। কেউ কেউ অখুশি হলেও সবাই চুপ করে গেল, কারণ সুনিতা বলে দিয়েছে মানে সিদ্ধান্তটা ফাইনাল। এমনটাই দেখে আসছে তারা এই ব্যাচে। স্যার পকেট থেকে টাকা বের করে কৌস্তবকে দিয়ে পাঠালেন সবার জন্য আইসক্রিম নিয়ে আনতে। পার্থ স্যারের একটা দুর্বলতা আছে সুনিতার ওপর। স্যার তাকে অন্য নজরে দেখে। এমনিতে মঙ্গলবার সকালে এবং বৃহস্পতিবার সন্ধ্যেতে পড়ায় পার্থ স্যার, তবে সুনিতার কোনোদিন অসুবিধা থাকলে পুরো ব্যাচের পড়া ক্যান্সেল করে অন্য দিনে পড়ায়। তাকে আলাদা করে জিজ্ঞেস করে, তুই বুঝেছিস? সুনিতাও ব্যাপারটাকে এনজয় করে। স্যারকে দেখতে ভালোই, হাসলে মাঝে মাঝে কার্তিক আরিয়ানের মতো লাগে। বয়স অল্পই, তার থেকে 5-6 বছরের বড়। অঙ্কও ভালো করান। স্যার নিজেও মেধাবী কম নয়, ওনাদের ব্যাচের প্রথম 3 জনের মধ্যে ছিলেন সবসময়। সুনিতা পড়ে ক্লাস 9-এ। সুনিতা ভালো ছাত্রী, সে বসে একেবারে সামনের সারিতে। সেও মাঝে মাঝে সবুজ বাতির ইশারা ইঙ্গিত দেয়, যেমন বলে, স্যার আপনার পড়া খুব ভালো লাগে, স্যার আপনার মেথডগুলো দারুণ, আমাদের স্কুলে এইভাবে করে না কেন বুঝি না। অথবা, স্যার আপনাকে এই পাঞ্জাবিটায় খুব হ্যান্ডসাম লাগছে। এটা অবশ্য একবারই বলেছিল সে সরস্বতী পূজায় স্যারের বাড়িতে খিচুড়ির নিমন্ত্রণে এসে। সব কিছুই ঠিক চলছিল, কিন্তু ব্যাচে মাঝবর্ষে একটি বখা ছেলে ভর্তি হয়, গুড্ডু। সে পড়াশোনায় যেমন লাড্ডু, তেমনি স্বভাব চরিত্র, মারকুটে, বুনো ধরনের। ঘড়ি ঘন্টার সাথে সম্পর্ক নেই, পড়ানো শুরুর আধ ঘন্টা পর কোথাও থেকে উদয় হয় সে। সুনিতা ভুরু কুচকায় তাকে দেখে। ছেলেটি গিয়ে লাস্ট বেঞ্চে বসে। 2-1 দিন পড়িয়েই পার্থ বুঝে যায় এই ছেলের থেকে কিছু আশা করা ঠিক হবে না। শুধু অঙ্ক নয়, সব বিষয়েই তার অবস্থা ভরাডুবি। আর 8-10 বছর পর হয়তো কোনো পার্টির ঝান্ডা গুজে বাইক হাঁকিয়ে ঘুরে বেড়াবে, তোলাবাজি করবে, অথবা ইলেকশন ক্যাম্পে ইভিএম মেশিনের পাশে দাঁড়িয়ে থাকবে কাকতাড়ুয়ার মতো। তাতে পার্থর কি? সে তার নিজের মতো পড়িয়ে যায়, কেউ বুঝতে না পেরে জিজ্ঞেস করলে বুঝিয়ে দেয় এবং মাসের শেষে মাইনে নিয়ে নিজের কর্তব্য পালন করে। আজ মঙ্গলবার। তাড়াতাড়ি সাইকেল চালাচ্ছিল সুনিতা, এরপর স্কুল যেতে হবে। হঠাৎ সাইকেলটা গড়বড় করে আটকে গেল। সাইকেল নিয়ে বেরোলেই সুনিতার মনে যেই ভয়টা ঘাপটি মেরে থাকে সেটাই হয়েছে, চেন পড়ে গেছে। এখান থেকে অনেকটা রাস্তা পেরোলে তবে একটা দোকান পড়ে, সেটা আবার মাঝে মাঝে খোলা থাকে, মাঝে মাঝে বন্ধ। পথে আবার একটা স্কুল পড়ে, সেই স্কুলের যত বখা ছেলে পাঁচিলের ওপর বসে বসে মেয়েদেরকে তানা মারে, দিনেও এমনকি রাতেও। সুনিতার খুবই অস্বস্তি হয় জায়গাটা দিয়ে আসতে। সে পারলে সাইকেলের গতিবেগ ঘন্টায় 100 মাইল তুলে জায়গাটা কাটিয়ে আসে। এখন কি হবে? স্কুলেরও দেরি হয়ে যাবে। এই আগুনের নদী কি করে পেরিয়ে যাবে সাইকেলটা টেনে, ভাবতে পারছিল না সুনিতা। তার কান্না পাচ্ছিল। গুড্ডু আসছিল সাইকেল নিয়ে, পাশ কাটিয়ে গেল ওকে দেখেও না দেখার ভান করে। কিন্তু গুড্ডু আবার ফিরে এলো এবং সুনিতার সামনে সাইকেলটা থামালো। বলল, তুই পার্থ স্যারের কাছে পড়িস না? সুনিতার মেজাজ গরম হয়ে গেল। একে তো এই বিপদ, তার উপরে জুটল এই আপদ। সে দুঃখভাবে বলল, কেন, তুই কি চোখে কম দেখিস? গুড্ডু হাসল। লাস্ট বেঞ্চ থেকে ফার্স্ট বেঞ্চের বাচ্চাদের মুখগুলো ভালো করে দেখা যায় না। সাইকেল থেকে নেমে এলো গুড্ডু। সুনিতাকে স্বর বলে উবু হয়ে বসে খুলে যাওয়া চেনটা খাঁজে খাঁজে আটকে সাইকেলটাকে ঠিকঠাক করে দিল সে। ঘেমে নিয়ে উঠে দাঁড়ালো, গালে কালির দাগ। সুনিতার পিঠ ব্যাগের সাইডের খোপ থেকে জলের বোতলটা উঠিয়ে নিয়ে চোখে মুখে জল ঢালল গুড্ডু। ইয়েস, সিনেমায় যেমনটা ওয়ার্কআউটের পরে হিরোকে করতে দেখা যায় ওরকম। সুনিতা অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। মনের মধ্যে পেটের ভেতরে কীরকম সুখী সুখী একটা অস্বস্তি। কয়েকটি ছেলে আসছিল। সুনিতাকে চোখ দিয়ে চেখে তার দেহের মাপ বিষয়ক দুটো অশ্লীল কথা ছুঁড়ে চলে গেল ওরা, একদম অকারণে, কোনো কনটেক্সট ছাড়াই। অথবা মেয়ে হলে কোনো কনটেক্সট লাগে না বোধহয় অপমানিত অপদস্থ হওয়ার জন্য। চেয়ারের পায়ের কোণে আঙ্গুলটা ঠুকে গেলে যেমন ঝনঝনে ব্যথা লাগে, ওরকম ব্যথায় কেঁপে উঠল সুনিতার মন। সে চুপ করে দাঁড়িয়ে রইল মাথা নিচু করে। গুড্ডু জোরে ডাক দিয়ে ওদের বলল, সুন্দরী মেয়েদের এমন বলতে হয় না ব্রো। সুন্দরী? সুনিতা চমকালো। ছেলেগুলো এগিয়ে এলো, রংবাজি করতে প্রস্তুত। গুড্ডুও এগিয়ে গেল, সেও কম নয় কারো থেকে। 2-4টে খিস্তি বিনিময় হলো ওদের মধ্যে, একটু হাতাহাতি, যেন প্রাগৈতিহাসিক যুগের আধিপত্য বিস্তারের সংঘর্ষের কোনো মুহূর্ত।
সুনিতা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল শুধু গুড্ডুর দিকে। শেষ পর্যন্ত গুড্ডু ওদের দৌড়ানি দিল এমন, ওরা দেখে নেব করে পালিয়ে গেল। গুড্ডু ওদের দিকে প্রথমে তার হাতে ধরা সুনিতার টাপারওয়্যারের নীল জলের বোতলটা, তারপর নিজের এক পাটি জুতো খুলে ছুঁড়ে মারল। টাপারওয়্যারের বোতলটা তুলতে দেখা গেল ওটা ট্যাপ খেয়ে গেছে। বাড়ি ফিরতে 8 ঘন্টা দেরি হলো সুনিতার। মা তাড়া লাগালেন, কিন্তু সুনিতা কোনো তাড়া অনুভব করল না। শাওয়ারের তলায় সময় নিয়ে স্নান করলো সে। স্নান করতে করতে গুড্ডুর ঘামে ভেজা শরীর, জলে ভেজা চোখ মুখ বুক সুনিতাকে ছুঁয়ে যাচ্ছিল বারবার। সুনিতা লজ্জা পাচ্ছিল, হেসে উঠছিল, তার ভালো লাগছিল। 1000 years গুনগুন করতে করতে টাওয়াল পেঁচিয়ে শাওয়ার থেকে বেরিয়ে আসে সুনিতা। আধ ভেজা হাতে ডায়েরিটা তুলে নেয় সে। ডায়েরির পাতায় পাতায় অঙ্কের নিরস্বত সূত্র লেখা। সে শেষ পাতায় তারিখ বসিয়ে লেখে, কেন যে হঠাৎ করে সব কিছু এত ভালো লাগছে জানি না। তারপর নিজেই লজ্জায় মুখ ঢেকে ফেলে। সেই হলো শুরু। সুনিতার বাবা মার নির্দেশিত পড়া করে যাও, ভালো নম্বর পেয়ে যাও, বড় হলে মজা পাবে, এই ধরনের শুকনো কাঠমার্কা মিথ্যে প্রতিশ্রুতি বিশিষ্ট নীতিমালা দিয়ে লাইব্রেরিতে সাজানো বইয়ের মতো জীবনে গুড্ডুর আগমন ছিল সবথেকে জরুরি টিফিন বেলার ব্রেকটা। এই বিরতিটা কতখানি যে দরকার ছিল ওর, তাও নিজেও জানে না। বাকিটা দ্বিতীয় পর্বে। সুনিতার মনে প্রথম প্রেমের এই মিষ্টি রেশটা গভীর হোক।